Welcome to the 11th episode of Mita's Wellbeing. Mita's Wellbeing এর 11th এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আছি দেবস্মিতা নাগ, কাউন্সেলিং সাইকোলজিস্ট অ্যান্ড প্যাথোলজিস্ট আপনাদের সাথে। আর আজকে ডিসকাস করব আর একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে অ্যাংজাইটি। কিন্তু টপিকে সরাসরি যাওয়ার আগে প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাবো সব সাবস্ক্রাইবার্সদের আর ভিউয়ার্সদের যারা মিটাস ওয়েলবিংয়ের পাশে থেকেছেন এবং মিটাস ওয়েলবিংকে সাপোর্ট করেছেন। থ্যাংক ইউ সো মাচ। এবার চলে আসছি সরাসরি টপিকে। অ্যাংজাইটি নিয়ে ডিসকাস করার জন্য অনেকেই আমাকে মেল করে রিকোয়েস্ট করেছিলেন, আর এছাড়াও আমার চেনা পরিচিতদের মধ্যেও অনেকেই আমাকে অ্যাংজাইটি নিয়ে ডিসকাস করতে বলেছেন। অবশ্যই অ্যাংজাইটি এমন একটা জিনিস, উদ্বিগ্ন ভাব বা উদ্বেগ, এটা এমন একটা জিনিস যেটা সবাই আমরা আজকাল এক্সপিরিয়েন্স করি। মানে এরকম কেউ বলতে পারবে না বা এরকম কেউ নেই যে বলবে যে না আমি কখনোই অ্যাংজাইটি এক্সপিরিয়েন্স করিনি। এটা আমাদের আজকালকার দিনের যেরকম লাইফ, ফাস্ট লাইফ বা কমপ্লিকেটেড লাইফস্টাইল, সেখানে কিন্তু অ্যাংজাইটিটা একটা পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এটা সত্যি যে কিছু মানুষ হয়তো খুব বেশি মাত্রায় অ্যাংজাইটি এক্সপিরিয়েন্স করেন, আর কিছু মানুষ হয়তো খানিকটা কম ডিগ্রিতে বা কম ইন্টেন্সিটিতে অ্যাংজাইটি এক্সপিরিয়েন্স করে। কিন্তু সব এজের লোকেরাই, সব বয়সের লোকেরাই কিন্তু নানা ধরনের অ্যাংজাইটি এক্সপিরিয়েন্স করেন বা জীবনের নানা ক্ষেত্রে অ্যাংজাইটি এক্সপিরিয়েন্স করে থাকেন। সেটা নিজস্ব পার্সোনাল লাইফে হতে পারে, জবে হতে পারে, ক্যারিয়ার রিলেটেড হতে পারে, স্টুডেন্টসদের পড়াশুনোর ক্ষেত্রে হতে পারে, বা রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, ফাইন্যান্সিয়াল দিকে হতে পারে, বা ফিজিক্যাল কোনো প্রবলেম হচ্ছে সেখান থেকে অ্যাংজাইটি হতে পারে, বা চারপাশের মানুষ বা এনভায়রনমেন্ট, যে ধরনের এনভায়রনমেন্টে আমরা রয়েছি, কাজ করছি, সে ধরনের কিছু থেকে আমাদের অ্যাংজাইটি হতে পারে। তো সোর্সেস অফ অ্যাংজাইটি কিন্তু মাল্টিপল, মানে অনেক ধরনের রিজনসের জন্য, অনেক ধরনের কারণের জন্যই কিন্তু আমাদের মনের ওপরে স্ট্রেস পড়তে পারে বা আমরা অ্যাংজাইটি এক্সপিরিয়েন্স করে থাকতে পারি। তো আসুন দেখে নেওয়া যাক যে কী কী সিমটমস থাকলে একটা মানুষের মধ্যে আমরা বুঝতে পারবো যে এই মানুষটা অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছে বা অ্যাংজাইটি এক্সপিরিয়েন্স করছে। প্রথম হচ্ছে যে এই ধরনের অ্যাংজাইটির কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে এমন ধরনের একটা টেনশন হচ্ছে যেটা আমরা কন্ট্রোল করতে পারছি না, মানে ইটস আনকন্ট্রোলেবল। আমি হয়তো জানি যে এতটা চিন্তা করা সেই জিনিসটাকে নিয়ে হয়তো দরকার নেই, কিন্তু আমি চাইলেও সেই টেনশনটাকে বা ওয়ারিড হওয়া থেকে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। কোনোভাবেই আমি আমার টেনশনটাকে কন্ট্রোল করতে পারছি না। তো প্রথম জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে অ্যাংজাইটি ইজ আনকন্ট্রোলেবল। পরের জিনিসটা হচ্ছে যে 6 মাস বা তার বেশি, আইদার 6 মান্থস অ্যাট আ স্ট্রেচ কিংবা তারও বেশি সময় ধরে একটা মানুষ এই ধরনের অ্যাংজাইটি এক্সপিরিয়েন্স করে চলেছেন, এই ধরনের ফিলিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। সবসময় প্রচণ্ড ওয়ারিড, টেনশন হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই তার প্রচণ্ড টেনশন হচ্ছে, তিনি কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারছেন না, মানে অ্যাটেনশন প্রবলেম হওয়াটা কিন্তু অ্যাংজাইটিতে আরেকটা ভীষণ ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক্স বা আরেকটা ভীষণ ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য। তাহলে ফার্স্ট হচ্ছে যে 6 মাস বা তার বেশি সময় ধরে যখন এই ধরনের প্রবলেম চলছে। সেকেন্ড হচ্ছে কোনো কাজে কনসেন্ট্রেট করতে না পারা। থার্ড হচ্ছে ল্যাক অফ এনার্জি, কোনো কাজই আমার করতে ভালো লাগছে না, সবেতেই আমার খুব এনার্জির ঘাটতি হচ্ছে। ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল এনার্জি বোথ, দুটোরই আমার প্রচণ্ডভাবে ঘাটতি হচ্ছে। আর একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে বা একটা সিমটম রাদার, সেটা হচ্ছে ঘুম না হওয়া, স্লিপ ডিস্টারবেন্স। এটাও কিন্তু অনেক মানুষ এক্সপিরিয়েন্স করে থাকেন যখন তারা অ্যাংজাইটির মধ্যে দিয়ে যান, যে কোনোভাবেই ঘুম আসছে না। হয়তো আমি সারাদিনে প্রচুর কাজ করেছি, আই এম ফিজিক্যালি ভেরি টায়ার্ড, বাট তাও আমার ঘুম আসছে না রাতে ভালো করে। তো এই ধরনের প্রবলেম কিন্তু, এই ধরনের স্লিপ প্রবলেমও কিন্তু একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক্স। আর একটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে বা সিমটম হচ্ছে মাসেল টেনশন হওয়া, অর্থাৎ মাসেলসে প্রচণ্ড ব্যথা, বডি মাসেলসে আমরা মুভ করতে পারছি না, পেন অনুভব করছি, পেন ফিল করছি মাসেলসে, বডি মাসেলসে। সেটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট সিমটম অফ এক্সপিরিয়েন্সিং অ্যাংজাইটি ফর আ ভেরি লং পিরিয়ড অফ টাইম। আর একটা হচ্ছে হেডেক। এই হেডেকটা কিন্তু সবাই বলবেন যে এটা তো ভীষণ
কমন একটা জিনিস, ডেফিনেটলি এটা খুব কমন একটা সিমটম যেটা আমরা অনেক সময়তেই এক্সপিরিয়েন্স করি। অনেক সময় ঠান্ডা লেগে গেলেও আমরা অনেক সময় হেডেক এক্সপিরিয়েন্স করি, বা আমাদের স্ক্রিন টাইমটা যদি বেশি হয়, মানে আমরা যখন অনেকক্ষণ ধরে মোবাইল দেখছি বা কম্পিউটার দেখছি, তখনও অনেক সময় আমরা আমাদের মাথা ব্যথা করে, মাথা যন্ত্রণা করে, আমরা হেডেক এক্সপিরিয়েন্স করি। এবং এই হেডেকটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স বা একটা ইম্পর্টেন্ট সিমটম অ্যাংজাইটির ক্ষেত্রে, যে অনেক দিন ধরে খুব ভীষণ ফ্রিকুয়েন্টলি আমরা যখন হেডেক এক্সপিরিয়েন্স করি, তখনও কিন্তু বুঝতে হবে যে কোনো না কোনো ভাবে সেই মানুষটা যথেষ্ট স্ট্রেসটা এবং যথেষ্ট অ্যাংশাস। এরপর চলে আসছি, এগুলো তো আমরা জানলাম যে কী কী সিমটমস আছে অ্যাংজাইটির। এরপর আমরা চলে আসছি একটা ভীষণ ইম্পর্টেন্ট সাব টপিকে, সেটা হচ্ছে যে হোয়াট আর দ্য কজেস অফ অ্যাংজাইটি। এই যে কিছু মানুষ খুব বেশি উদ্বেগ থাকেন, কিছু মানুষ হয়তো ভীষণই রিল্যাক্স থাকেন, তো এই যে যেই মানুষগুলো এত বেশি অ্যাংজাইটি এক্সপিরিয়েন্স করছে, এত বেশি উদ্বিগ্ন থাকছে, যার কারণে তারা হয়তো মানসিকভাবে মেন্টাল পিস অনুভব করতে পারছে না, মেন্টাল পিস এক্সপিরিয়েন্স করছে, তাদের শরীরও আস্তে আস্তে হয়তো খারাপ হয়ে যাচ্ছে। মানে আমি বলতে চাইছি যে সাইকোলজিক্যালি আর ফিজিক্যালি কিন্তু দুটোভাবেই একটা পার্সন যে অ্যাংজাইটি এক্সপিরিয়েন্স করছে অনেকদিন ধরে, সে দুটোভাবেই কিন্তু অ্যাফেক্টেড হয়ে থাকে। তো সেক্ষেত্রে আসুন দেখে নেওয়া যাক যে কী কী কজেস আছে, মানে কেন একটা মানুষ অনেক বেশি অ্যাংজাইটি এক্সপিরিয়েন্স করে থাকে। তো ফার্স্ট কারণটাই হচ্ছে জেনেটিক ফ্যাক্টর। সেটা হচ্ছে যে যখন পেরেন্টস, মানে বোথ পেরেন্টস হতে পারে, কিংবা স্পেশালি যদি মা যখন প্রেগনেন্ট থাকছেন, একজন লেডি যখন শি ইজ প্রেগনেন্ট, তখন কিন্তু যদি ভীষণ প্রলং পিরিয়ড অফ টাইমের জন্য অনেক দিন ধরে সে অ্যাকিউট স্ট্রেসের মধ্যে দিয়ে যায় বা কোনো টেনশন অনুভব করে, সেক্ষেত্রে কিন্তু সেই মায়ের শরীরের মধ্যে স্ট্রেস হরমোনস অনেক বেশি রিলিজ হচ্ছে, এবং সেটা কিন্তু প্রিনেটাল এনভায়রনমেন্ট, মানে কুম্ভের ভেতরে যখন বাচ্চাটা আছে সেই এনভায়রনমেন্টটাকে অনেক নেগেটিভলি এফেক্ট করছে। আর সেক্ষেত্রে কিন্তু সেই বাচ্চাটার মধ্যে অ্যাংজাইটির ভাবটা চলে আসা অনেক বেশি ন্যাচারাল, অনেক বেশি কমন। সেও কিন্তু অনেক বেশি ভালনারেবল হবে এই অ্যাংজাইটি ডিসঅর্ডার বা অ্যাংজাইটি ডেভেলপ করার জন্য। যখন সে পরবর্তীকালে কোনো নেগেটিভ এক্সপিরিয়েন্সের সম্মুখীন হবে, তার পক্ষে সে অনেক ইজিলি কিন্তু এই অ্যাংজাইটি প্রবলেমের মধ্যে চলে যেতে পারে। এটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর। সেকেন্ড চলে আসছি নিউরোলজিক্যাল ফ্যাক্টর। নিউরোলজিক্যাল ফ্যাক্টরস হচ্ছে আমাদের ব্রেনে যেরকম CRH, কর্টিকোট্রফিন রিলিজিং হরমোন, এটা যখন অনেক বেশি মাত্রায় প্রডিউস হয় আমাদের ব্রেনে, তখন কিন্তু আমরা অনেক বেশি অ্যাংজাইটি এক্সপিরিয়েন্স করি। তাই জন্য এই CRH হরমোনটাকে, কর্টিকোট্রফিন রিলিজিং হরমোনটাকে অ্যাংজাইটি কজিং হরমোনসও বলা হয়। যখন এটা অনেক বেশি মাত্রায় প্রডিউস হয় আমাদের ব্রেনে, তখনও কিন্তু একটা মানুষ অনেক বেশি অ্যাংজাইটি এক্সপিরিয়েন্স করে। এরপর চলে আসছি সাইকোলজিক্যাল কিছু ফ্যাক্টরস। সাইকোলজিক্যাল ফ্যাক্টরস ধরুন যখন কনফ্লিক্ট অর্থাৎ দ্বন্দ্ব, যখন আমরা জীবনে কিছু দ্বন্দ্বের মধ্যে দিয়ে যাই, কিছু কনফ্লিক্টস এক্সপিরিয়েন্স করি, এবং সেই কনফ্লিক্টসগুলোর কোনো সলিউশন আমাদের কাছে থাকে না, সেগুলো হচ্ছে আনরিজলভড কনফ্লিক্টস, যেগুলোর মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হয়, সেগুলোকে জীবনের পার্ট করে নিয়েই আমাদের চলতে হয়। যদিও সেই ধরনের দ্বন্দ্ব আমরা ওভারকাম করতে চাই, সেই ধরনের দ্বন্দ্ব আমাদের মধ্যে টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি ক্রিয়েট করে, কিন্তু অনেক কিছু এরকম আছে যেগুলো আমাদের না পছন্দ হলেও সেগুলোকে নিয়েই আমাদের চলতে হয়। সেই ধরনের আনরিজলভড কনফ্লিক্টস, সাফারিং, ফ্রাস্ট্রেশন, পেইন যখন অনেকটা পরিমাণে আমাদের অবচেতন মনে জমতে থাকে, তখন কিন্তু সেখান থেকেও অ্যাংজাইটি হতে পারে। সেটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট রিজন যে কেন কিছু মানুষ অনেক বেশি অ্যাংশাস থাকেন। এরপর আরেকটা ইম্পর্ট্যান্ট রিজন হচ্ছে যে আনপ্রেডিক্টেবল লাইফ ইভেন্টস। এটা এনভায়রনমেন্টাল একটা ফ্যাক্টর। অনেক মানুষের জীবনে এরকম আনপ্রেডিক্টেবল লাইফ ইভেন্টস হয়ে থাকে। আনপ্রেডিক্টেবল অর্থাৎ যেগুলোকে আমরা আগে থেকে কোনোভাবেই প্রেডিক্ট করতে পারি না, আগে থেকে আমরা বুঝতে পারি না। হয়তো সাডেনলি ফ্যামিলিতে খুব ক্লোজ কারোর ডেথ হয়ে গেল, বা লস অফ জব, ফাইন্যান্সিয়াল লস কোনো ধরনের, বা ফিজিক্যাল ইনজিউরি, বা ধরুন ন্যাচারাল ক্যালামিটিস, এগুলো কিন্তু আমাদের হাতে থাকে না, এগুলো প্রচণ্ডভাবে আনপ্রেডিক্টেবল।
তো এই ধরনের আনপ্রেডিক্টেবল ইভেন্টস যদি একটা মানুষের লাইফে অনেকবার হতে থাকে, অনেকবার একটা মানুষ এই ধরনের আনপ্রেডিক্টেবল লাইফ ইভেন্টস এক্সপিরিয়েন্স করে থাকেন, তাহলেও কিন্তু কোথাও গিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়, একটা ইনসিকিউরিটি তৈরি হয় এবং সবসময় মনে হতে থাকে যে আমার সাথে সবসময় নেগেটিভ জিনিসটা হবে। তো এই যে সবসময় আমার সাথে নেগেটিভ জিনিস হবে, সবসময় একটা উৎকণ্ঠা বোধ ফিল করা, একটা উৎকণ্ঠার মধ্যে দিয়ে যাওয়া যে এবার হয়তো কিছু একটা খারাপ হয়ে যাবে, এর আগেও আমার সাথে প্রচুর খারাপ জিনিস হয়েছে যেগুলো আমি কন্ট্রোল করতে পারিনি, তো এবারও হয়তো আমার সাথে কিছু খারাপ জিনিস হয়ে যাবে। তো সবসময় এই যে নেগেটিভ কিছু আমার সাথে হয়ে যাবে, এই ধরনের ভাবনা থেকেও কিন্তু অনেক মানুষই অ্যাংজাইটি এক্সপিরিয়েন্স করে থাকে। এর পরেরটা হচ্ছে যে যারা অ্যাংজাইটি এক্সপিরিয়েন্স করেন তারা কিন্তু একটা নিউট্রাল কোনো ঘটনাকেও নেগেটিভলি ইন্টারপ্রেট করবার চেষ্টা করেন, মানে এটা তাদের টেন্ডেন্সি হয়ে যায় যে সেটা তারা ইচ্ছে করে করেন না, কিন্তু তাদের মাথার মধ্যে কিন্তু নেগেটিভ প্রসেসিংটা অনেক বেশি হয়। যে এখান থেকে একটা যদি কিছু বাজে জিনিস হয়ে যায়, এই জিনিসটার মধ্যে খারাপ দিকটা কী আছে, হয়তো কোনো একটা নতুন কিছু এক্সপিরিয়েন্স করলো, তাহলে তার খারাপ দিকটাই তাদের মাথার মধ্যে আগে আসে যে এখান থেকে নিশ্চয়ই কিছু খারাপ হতে পারে বা এটার মধ্যে নেগেটিভ জিনিসটা কী আছে। তো এই জিনিসগুলো, এই নেগেটিভ প্রসেসিং যখন কনস্ট্যান্টলি আমাদের ব্রেনে আমরা করতে থাকি, সব কিছু যখন আমরা নেগেটিভলি ইন্টারপ্রেট করতে থাকি বা বেশিরভাগ জিনিস যখন আমরা তার নেগেটিভ এক্সপ্লেনেশন খোঁজার চেষ্টা করি, তখনও কিন্তু আমাদের মস্তিষ্কের ওপরে, আমাদের মনের ওপরে যথেষ্ট চাপ পড়ে এবং সেখান থেকেও কিন্তু অ্যাংজাইটি হতে পারে। তাহলে আমরা কিভাবে এনভায়রনমেন্টটাকে ইন্টারপ্রেট করছি, কিভাবে আমরা দেখছি আমাদের চারপাশের এনভায়রনমেন্টটা, সেটাও ডিসাইড করছে যে আমরা কতটা স্ট্রেস বা অ্যাংজাইটি এক্সপিরিয়েন্স করব আর কতটা আমরা রিল্যাক্স থাকতে পারি। তো এগুলো হচ্ছে প্রাইমারি কিছু কজেস যে কেন একটা মানুষ অনেক বেশি অ্যাংজাইটি এক্সপিরিয়েন্স করে আর একটা মানুষের থেকে। এবার চলে আসছি যে সলিউশন কি। সলিউশন যদি বলি তাহলে ফার্স্ট যে সলিউশনটা খুব ইজি একটা সলিউশন, সেটা হচ্ছে যে ডিপ ব্রিদিং। এই ডিপ ব্রিদিং বা মেডিটেশন এটা কিন্তু ভীষণভাবে কার্যকরী এবং এটা যদি আপনারা মোটামুটি 10 to 12 ডেজ একটানা প্র্যাকটিস করে যেতে পারেন উইদাউট এনি ব্রেক, তাহলে এটার ফল কিন্তু আপনারা বা এটার রেজাল্ট কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ডিপ ব্রিদিং অর্থাৎ এটা স্পেশালি আমরা বলি আমাদের ক্লায়েন্টসদের সকালের দিকে, ভোরবেলায় ঘুম থেকে উঠে যখন এনভায়রনমেন্টটা অনেক পিসফুল থাকে তখন আর যখন আমরা কাজটাও মানে দিনের শুরুতে আমাদের এনার্জিটাও অনেকটা থাকে, তো সেক্ষেত্রে তখন যদি ডিপ ব্রিদিংটা প্র্যাকটিস করা যায়, একটা ম্যাট্রেসের ওপরে বসে সোজা হয়ে যদি খুব জোরে নিঃশ্বাসটা টানা যায় ভেতর দিকে, ব্রিথ ইন, আর আস্তে আস্তে এক্সেল করা যায়, মানে আস্তে আস্তে নিঃশ্বাসটাকে ছাড়া যায়, এরকম 10 to 12 টাইমস যদি প্রত্যেক দিন করা যায়, 10 থেকে 12 দিনের মধ্যেই কিন্তু অ্যাংজাইটি অনেকটাই কন্ট্রোল হবে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে প্লেজেন্ট ভিজুয়াল ইমেজিং। যে কোনো পজিটিভ কিছু ভিজুয়ালাইজ করার চেষ্টা করুন যখন প্রচণ্ড অ্যাংজাইটি ফিল করছেন। যখন প্রচণ্ড অ্যাংজাইটি হচ্ছে তখন হয়তো হার্টবিট বেড়ে যাচ্ছে, প্রচণ্ড সোয়েটিং হচ্ছে অর্থাৎ ঘাম হচ্ছে, তো ভীষণ রেস্টলেস লাগছে, তো এই ধরনের যখন সিমটমস এক্সপিরিয়েন্স করবেন তখন একটু জোরে নিঃশ্বাস নিতে হবে। মানে এই যে বললাম যে ব্রিদিং, ডিপ ব্রিদিং সেটা সঙ্গে সঙ্গে শুরু করতে পারেন, আর তার সাথে সাথে যখন ডিপ ব্রিদিং করে একটু আস্তে রিল্যাক্স লাগবে তখন চেষ্টা করবেন কিছু পজিটিভ ইমেজ ভাবার। সেটা যে কোনো কিছু হতে পারে, যে কোনো ইমেজ যেটা আপনার মনকে শান্ত করে, যেটা ভাবলে আপনার মন রিল্যাক্সড হয়, সে ধরনের কিছু ইমেজ ভাবার চেষ্টা করবেন। তৃতীয়ত বলবো, যখন অ্যাংজাইটি হচ্ছে আর আপনি জানেন যে হয়তো অ্যাংজাইটিটা অমূলক, হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা চেষ্টা করতে পারেন কিছু হিউমারাস ভিডিওস দেখার, কিছু ফানি ভিডিওস দেখার, যেটা কিন্তু আপনার মনটাকে ডাইভার্ট করে দেবে ওই অ্যাংজাইটি সিচুয়েশনটা থেকে। যদিও এই সলিউশনটা একদমই টেম্পোরারি, কারণ যখনই আপনি ওখান থেকে আবার বেরিয়ে আসবেন তখন আপনার সেই মানে অ্যাংজাইটিটা আপনি এক্সপিরিয়েন্স করবেন, কিন্তু এটা একটা খুব ইজি ওয়ে মনটাকে ডাইভার্ট করার, যে কোনো ফানি ভিডিওস দেখুন, কোনো হিউমারাস ভিডিওস দেখুন। এছাড়াও হচ্ছে যে অ্যাংজাইটি যেহেতু আমরা অনেক সময়তেই অনেক কিছু নিয়ে ওভার থিঙ্ক করি, মানে এটাও কিন্তু একটা কজ যে কেন কিছু মানুষ অনেক বেশি অ্যাংজাইটি প্রোন হয়।
সেটা হচ্ছে আমরা অনেক কিছু নিয়ে খুব ওভার থিঙ্ক করি, খুব বেশি ভাবি। ভাবা ডেফিনেটলি ভালো, কোনো কিছু নিয়ে প্ল্যান করা পজিটিভলি ভালো, সেটা ডেফিনেটলি যে সেই একটা কাজ করার আগে 10বার ভেবে কাজ করা উচিত যে তার কি কনসিকুয়েন্সেস হতে পারে বা এক্সেট্রা। কিন্তু যখন আমরা খুব বেশি ওভার থিঙ্ক করি তখন কিন্তু অনেকটাই তার থিঙ্কিংয়ের মধ্যে ইললজিক্যাল জিনিসগুলো চলে আসে, যেগুলো হয়তো কোনোদিনও হবেই না বা হওয়ার চান্স খুবই কম। সেই জিনিসগুলো নিয়েও আমরা প্রচণ্ড ভেবে টেনশন এক্সপিরিয়েন্স করি। তো সেই জিনিসটা, এই ওভার থিঙ্কিংটাও কিন্তু কমানোর জন্য সবসময় চেষ্টা করবেন পজিটিভ পিপল দিয়ে সারাউন্ডেড থাকার। জেনারেলি যারা অ্যাংজাইটি এক্সপিরিয়েন্স করেন তারা সেই ধরনের মানুষের সাথে মেশার চেষ্টা করেন যাদের সাথে তারা অ্যাংজাইটিটা ডিসকাস করলে তারা এনকারেজ করবে যে হ্যাঁ সত্যি তো এই জিনিসটা প্রচণ্ড অ্যাংজাইটি হওয়ারই বিষয়, এটাতে প্রচণ্ড টেনশন হওয়ারই বিষয়। তো এই ধরনের মানুষের সাথে যত আপনি কথা বলছেন তত কিন্তু আপনার বার্ডেনটা, আপনার অ্যাংজাইটিটা কমছে না, বরঞ্চ সেটা রিইনফোর্সড হচ্ছে। মানে আপনারও মনে হচ্ছে যে তার মানে আমি একদম ঠিক ভাবছি, অ্যাংজাইটিটা একদম ঠিক রেসপন্স এই ধরনের সিচুয়েশনে, অ্যাংজাইটিটা করাই উচিত। কিন্তু সেটা না করে যদি আপনি পজিটিভ মানুষের সাথে মেশেন, এমন কিছু ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সাথে ডিসকাস করেন জিনিসটা বা কথা বলেন বা সারাউন্ডেড থাকেন এই ধরনের লোকের সাথে যারা সবসময় পজিটিভ থটসের মধ্যে থাকে, যারা পজিটিভ আইডিয়াস আপনার সাথে শেয়ার করবে, আপনাকে মোটিভেট করবে, তাহলে কিন্তু আপনি অনেক বেশি মেন্টাল স্ট্রেংথ পাবেন এবং আস্তে আস্তে দেখবেন আপনার অ্যাংজাইটিটা অনেকটাই কেটে যাচ্ছে। আর একটা কথা এখানে বলবো, আর একটা ভীষণ ইম্পর্টেন্ট ওয়ে যেটা সলভ করতে পারি অ্যাংজাইটি প্রবলেমটা, সেটা হচ্ছে স্টে ইন ইয়োর টাইম জোন। স্টেইং ইন ইয়োর টাইম জোন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স যে যখন আমরা প্রচণ্ড অ্যাংজাইটি এক্সপিরিয়েন্স করি বা ওভার থিঙ্ক করি তখন কিন্তু আমরা অনেকটা ফিউচারের কথা ভেবে নিই যে এই জিনিসগুলো যদি হয়, মানে ফিউচারে ভাবি যে এই জিনিসগুলো যদি হয়, তো ইটস বেটার যে আপনি প্রেজেন্টে থাকুন। এত যদি বেশি আমরা ফিউচারে ট্রাভেল করি, ফিউচারে আমাদের থট প্রসেসটাকে নিয়ে চলে যাই, সেটা কিন্তু একটু মুশকিল করা আমাদের জন্য, কারণ ফিউচারটা পুরোপুরি আনপ্রেডিক্টেবল। যতই আমরা কিছু প্ল্যান করে যদি অনেক সময় এগোই, সেক্ষেত্রেও কিন্তু ফিউচারে অ্যাজ পার প্ল্যানিং নাও হতে পারে। সেক্ষেত্রে এই জিনিসগুলো হতে পারে, এটা ভেবেই যদি আপনি প্রেজেন্টে বসে প্রেজেন্ট মোমেন্টটাকে এনজয় না করে এত অ্যাংজাইটি করেন, সেটা কিন্তু আখেরে আপনারই ক্ষতি। সুতরাং স্টেইং ইন ইয়োর টাইম জোন ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্টে অ্যাট দ্য প্রেজেন্ট, এনজয় দ্য প্রেজেন্ট মোমেন্ট, এবং ফিউচারে ডেফিনেটলি একটা প্রপার প্ল্যানিং দরকার, কিন্তু ওভার থিঙ্কিংটাকে বাদ দিতে হবে। এবার হচ্ছে নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে ফ্যাক্ট চেক ইয়োর থট। ফ্যাক্ট চেক ইয়োর থট ইন দ্য সেন্স যে আপনি যেটা ভাবছেন, যেটাকে নিয়ে আপনার এত অ্যাংজাইটি, সেইটার কতটা বাস্তবে সেটার রেলিভেন্স আছে, মানে সেটা কতটা লজিক্যাল সেই থটটা। কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যখন ক্লায়েন্টসরা আসেন, যখন তারা অ্যাংজাইটি প্রবলেম থেকে সাফার করেন এবং তারা যখন বলেন তাদের চিন্তাভাবনাগুলোর কথা যে কেন তারা অ্যাংজাইটি এক্সপিরিয়েন্স করছেন, সেক্ষেত্রে আমরা দেখি যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু চিন্তাভাবনাগুলো বা অ্যাংজাইটিটা কিন্তু মূলত এমন কিছু বিষয় নেই যেটার কিন্তু প্র্যাকটিক্যাল রেলিভেন্স খুব একটা নেই, বা সেগুলো হয়তো ভবিষ্যতে নাও হতে পারে, একটু ইললজিক্যাল ট্রেন্ডস আছে সেই থটগুলোর মধ্যে, কিন্তু সেগুলো তাদের জন্য, যেই মানুষগুলো সেটা এক্সপিরিয়েন্স করছেন তাদের জন্য ভীষণভাবে রেলিভেন্ট। তো এটা বুঝতে হবে যে কতটা লজিক্যাল, কতটা মানে রিজনেবল আমার এই ভাবনাটা, সেটা কিন্তু আমরা বলি যে ফ্যাক্ট চেক করা, যে চেক দ্য ফ্যাক্টস, যে কী পসিবল জিনিস হতে পারে, হাউ ফার লজিক্যাল ইজ মাই থট, সেটা ভেবে কিন্তু সেটা যদি আমরা অ্যানালাইজ করি তাহলে কিন্তু অনেকটাই আমরা অ্যাংজাইটি কন্ট্রোল করতে পারবো। তো সবসময় যখন চিন্তাভাবনা প্রচণ্ড মাত্রায় হয়ে যাবে, কোনো কিছু নিয়ে ওভার থিঙ্ক করবেন এবং অ্যাংজাইটি এক্সপিরিয়েন্স করবেন, তখন টেক আ মোমেন্ট, টেক আ ব্রেক, একটু সেই চিন্তাভাবনা থেকে নিজেকে দূরে সরিয়ে আনুন এবং ভেবে দেখুন যে সেটা কতটা রেলিভেন্ট, এই ভাবনাটা কতটা রেলিভেন্ট, বা ফিউচারটা আপনি তো কন্ট্রোল করতে পারবেন না, সেক্ষেত্রে যদি আপনি এত বেশি ওভার থিঙ্ক করেন সেক্ষেত্রে কিন্তু আপনারই ক্ষতি। তো এই জিনিসগুলো ভেবে কিন্তু নিজেকে একটুখানি বের করে নিয়ে আসতে হবে এই অ্যাংজাইটি থেকে। আরেকটা জিনিস হচ্ছে যে ডায়েটে কিন্তু আপনারা যেটা খাচ্ছেন প্রতিদিন, সেই খাবারের মধ্যে সুগার বা চকলেট জাতীয় জিনিস বা কফি, এগুলো যতটাই কম রাখবেন ততটাই ভালো।
আমরা বলি যে যখন আমরা অ্যাংজাইটি এক্সপিরিয়েন্স করছি বা খুব টেনশন হচ্ছে, 1 কাপ গরম কফি খেলাম, সেটা আমাকে অনেক রিল্যাক্স করতে হেল্প করছে, বা আমরা একটু চকলেট খেলাম, তাতে আমাকে অনেক এনার্জি বুস্ট আপ করছে, কিন্তু লং রানে কিন্তু এগুলোর খুব নেগেটিভ ইম্প্যাক্ট হয়। সুতরাং যারা অ্যাংজাইটি থেকে সাফার করছেন তারা কিন্তু একটু সুগার কন্টেন্ট ইন ইয়োর ফুড শুড বি ভেরি লেস। আর একটা হচ্ছে যে কফি, ক্যাফিন কন্টেন্ট যেহেতু অনেক হাই থাকে কফিতে, সেক্ষেত্রে কফি, সুগার, চকলেটস এই জিনিসগুলো কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর একটা জিনিস হচ্ছে যে প্রতিদিন যদি আপনারা যখনই অ্যাংজাইটি এক্সপিরিয়েন্স করছেন তখনই ট্রাই টু মুভ অ্যাওয়ে টু সাম আদার রুম। যেই জায়গাটায় আপনি আছেন যদি আপনি লোকেশনটা একটু চেঞ্জ করেন, মানে সেখান থেকে আমরা জেনারেলি হয় যখন অ্যাংজাইটি এক্সপিরিয়েন্স করি তখন হয়তো আমরা চুপ করে একটা জায়গায় বসে সেই জিনিসটা নিয়ে ভেবেই চলেছি। চেষ্টা করবেন লোকেশন চেঞ্জ করার, যে রুমে আছেন পাশের রুমে চলে যাওয়ার, একটু পায়চারি করার, মাইন্ডটাকে মোট কথা ডিস্ট্র্যাক্ট করা, একটু গান চালিয়ে দেওয়া, গান শোনার চেষ্টা করা, জোরে হাঁটা মানে জোরে ওয়াক করা, এইগুলো কিন্তু যতটাই আপনি মাইন্ডটাকে চেষ্টা করবেন ডিস্ট্র্যাক্ট করার ততটাই কিন্তু হেল্প করবে। অনেকেই বলে থাকবেন যে অ্যাংজাইটি যখন হচ্ছে তখন এসব কিছুই করতে ইচ্ছে করছে না। প্রথম করতে ইচ্ছে করবে না ডেফিনেটলি, কিন্তু যদি আপনি আপনার মনটাকে কন্ট্রোল করে করাতে পারেন, 1 বার 2 বার 3 বার 4 বার হয়তো প্রবলেম হবে, কিন্তু যদি আপনি আপনার মনটাকে একটু কন্ট্রোল করে এই নিজেকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করেন, নিজের মনটাকে ডিস্ট্র্যাক্ট করে এই ধরনের কাজগুলো করবার চেষ্টা করেন, তাহলে কিন্তু সেটা লং রানে ডেফিনেটলি হেল্প করবে। এবং আপনি দেখবেন যে যখন অ্যাংজাইটি হচ্ছে এইসব কাজগুলো আপনি করছেন তখন আস্তে আস্তে আপনি অনেকটাই রিল্যাক্স ফিল করছেন। তো এই ছিল আজকের ডিসকাশন। এইগুলোই বেশ কিছু ইজি সলিউশনস যেগুলো আপনারা বাড়িতে বসেই প্র্যাকটিস করতে পারেন, সেই রকম ধরনের কিছু সলিউশনস আমি আপনাদের সাথে আজকে ডিসকাস করলাম। কিন্তু যদি অ্যাংজাইটিটা প্রচণ্ড মাত্রায় হয়ে যায় যে এই ধরনের সলিউশনসগুলো ফলো করেও হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একজন এক্সপার্টের হেল্প নেওয়া উচিত, একজন সাইকোলজিস্টের হেল্প নেওয়া উচিত। সেক্ষেত্রে ডেফিনেটলি সেটা অনেক বেশি এফেক্টিভ হবে বা অনেক বেশি আপনাদের হেল্প হবে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো, এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবে। যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি একটা লাইক করবেন এবং শেয়ার করবেন সবার সাথে, এবং যদি ফার্স্ট টাইম ভিউ করে থাকেন এই চ্যানেলটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরের এপিসোডে আপনাদের সাথে আবার দেখা হবে একটা ভীষণ ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি নিয়ে, যেখানে আপনারা খুব সহজেই আপনাদের পার্সোনালিটিটা বুঝতে পারবেন। সেই অ্যাক্টিভিটিটা করবার জন্য জাস্ট 10 মিনিটস হাতে সময় দরকার, এবং একটা পেপার আর একটা পেন্সিল বা একটা পেন যে কোনো কিছু আপনাদের হাতের সামনে রাখতে হবে। তো সেই ইন্টারেস্টিং ভিডিওটা পরের এপিসোডে আপনারা দেখতে পাবেন। সেই অ্যাক্টিভিটিটা আপনাদের সাথে আমি করবো, একটা পার্সোনালিটি টেস্ট করার জিনিস, যেটা আপনি শুধুমাত্র নিজের পার্সোনালিটিটার ব্যাপারেই যে জানতে পারবেন সেটা নয়, অন্য আপনাদের বন্ধু, ফ্যামিলি মেম্বার্স তাদেরও পার্সোনালিটি সম্বন্ধেও আপনাদের একটা আইডিয়া হবে। তো সেই অ্যাক্টিভিটিটা পরের এপিসোডে আশা করি আপনারা সবাই দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন শারীরিক ও মানসিকভাবে। আপনাদের চারপাশের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন, সবসময় পজিটিভ চিন্তাভাবনার মধ্যে থাকার চেষ্টা করবেন। নমস্কার।